আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি পরীক্ষা প্রস্তুতি ট্রেড ফাইন্যান্স আর ফরেন এক্সচেঞ্জ টিএফএফই এই সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টার আছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এই অধ্যায় থেকে একটু দেখবো আমরা। স্পিকারটা আনতে শব্দ পাই না কেন? এখান থেকে আমরা সাজেশন ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই একটু বেশি নাড়াচাড়া করবো আর কি। তো যেহেতু এটা ট্রেড ফাইন্যান্স এখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড সম্বন্ধে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এটা আসবে না, এই ধরনের ছোট প্রশ্ন কখনো আসবে না, তবে আমাদের একটু জানা প্রয়োজন। আন্তর্জাতিক বাণিজ্য কি? আন্তর্জাতিক বাণিজ্য হতে গেলে অবশ্যই এটা আমাদের সাধারণ যে দৃষ্টিকোণ, এই সাধারণ দৃষ্টিকোণ থেকে আমাদের এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যে বাণিজ্যটা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, তাই না? তাহলে আন্তর্জাতিক বাণিজ্য হতে গেলে অবশ্যই আমাদের এক দেশ থেকে অর্থাৎ একটা ভৌগোলিক এরিয়া থেকে আরেকটা ভৌগোলিক এরিয়ার মধ্যে যখন আমরা যাব, যে বাণিজ্যটা হবে দুইটা ভৌগোলিক এরিয়ার মধ্যে, সেটা নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তো এটা আমাদের ইম্পর্টেন্ট না, প্রশ্ন অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে একটু আমাদের যেহেতু সাবজেক্ট হিসেবে জানার জন্য এটা আমরা দেখতেছি। তো দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এই লাইনটা হচ্ছে মূল লাইন। এবং আমাদের এটা এবং ব্যবসাটা কিন্তু অবশ্যই আইনগত প্রক্রিয়ার মধ্যে হতে হবে, কোনো বেআইনি কোনো যেটা হবে সেটা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পড়ে না। আচ্ছা, এটা আমাদের একটু মনে রাখতে হবে যেহেতু সাবজেক্টই এটা যেহেতু। আর আমাদের এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলো কি আলোচনা করুন। আন্তর্জাতিক বাণিজ্যের মূল বৈশিষ্ট্য কি আলোচনা করতে বলছে তারা। আমরা যদি এটা জানি আন্তর্জাতিক বাণিজ্য কি, জানলে কিন্তু আমরা এর মূল বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারতেছি। অবশ্যই সেটা আমাদের দুইটি দেশ হতে হবে, দুইটি পৃথক দেশ হতে হবে, তাই না? দুইটি ভূখণ্ড আলাদা হতে হবে, আমাদের দুইটি দেশের নিয়ম কানুন আলাদা হতে হবে, আলাদা, আমাদের কারেন্সি আলাদা হয়ে থাকে এখানে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে, তাই না? এই বিষয়গুলো এখানে আমরা তুলব আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। কি কি আছে? বৈদেশিক মুদ্রা, এখানে আছে কি বৈদেশিক মুদ্রা এবং বিনিময়ের হার। আমাদের দুইটা দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য যখন করতে যাব তো আমাদের বৈদেশিক মুদ্রা এবং বিনিময়ের হার আমাদের দুটো দেশে থাকতে হবে। বাজার ব্যবস্থা পার্থক্য অবশ্যই থাকতে হবে, পার্থক্য না থাকলে তো সে বাণিজ্য আমরা করতে পারবো না। বাজার ব্যবস্থার মধ্যে আমাদের পার্থক্য থাকতে হবে। একটা দেশে কোনো একটা দ্রব্যের বাজার সীমিত বা অল্প বা নেই, অথবা আরেকটা দেশে সেটার বাজার জমজমাট বা সেখানে বাজার অনেক আছে। যেমন আমরা যদি বাইরের দেশ থেকে কোনো কিছু নিয়ে আসি, আমাদের দেশের যেটা অভাব সেই জিনিসটা তো আমরা নিয়ে আসবো, তার মানে আমাদের দেশে সেই জিনিসটা কি রয়েছে, দুষ্প্রাপ্যতা রয়েছে, মানে কম রয়েছে বা নেই, মানে নেই, উৎপাদনই নেই, এই জন্য আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি। তাহলে বাজার ব্যবস্থা পার্থক্য থাকতে হবে। আমদানি এগুলা কিন্তু সম্পূর্ণ ইয়া হয়ে পড়তেছি না, পড়লে কিন্তু অনেক সময় চলে যাবে, ওই জন্য পড়তেছি না, কারণ আর অনেক আলোচনা আছে। তারপরে আছে আমদানি রপ্তানি। আমদানি রপ্তানি আমাদের অবশ্যই থাকতে হবে, একটা দেশ আমদানি করবে একটা দেশ রপ্তানি করবে। আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যগুলো, অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমদানি রপ্তানি একটি পৃথক জাতীয় সত্তা, যেটা আমি বললাম আলোচনায়, যে জাতীয় দুটি সত্তা হতে হবে, দুটি ভৌগোলিক এরিয়া আলাদা হতে হবে। ভৌগোলিক সীমানার ভিন্নতা, ভৌগোলিক সীমানার ভিন্নতা, উপকরণের গতিহীনতা। উপকরণের গতিহীনতা বলতে একটা উপকরণ একটা দেশে মানে প্রচলনে, যেমন আমাদের দেশে ধরুন আমরা ইলেকট্রনিক ডিভাইসের কথা বলি, আমরা তো সেরকম উৎপাদন করতে পারি না। আমরা কি করি, বাইরের দেশ থেকে প্রযুক্তি বা বাইরের দেশ থেকে আমরা নিয়ে এসে প্রোডাক্ট নিয়ে এসে আমরা ইয়ে করি। তাহলে উৎপাদনের গতিহীনতা মানে আমাদের এখানে গতি নেই, মানে সেই উৎপাদনের, মানে ওই ইলেকট্রনিক ডিভাইসের উৎপাদনে আমাদের গতি নেই, ওই জন্য আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি, সেটা বোঝাচ্ছে। নির্ভরশীলতা, এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল হতে হবে, মানে কোনো একটা দেশ আরেকটা দেশের উপর কোনো একটা দ্রব্যের বিষয়ে নির্ভরশীল হতে হবে, তাহলে সেটা আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব। এখানে অনেকগুলো বাণিজ্য কথা বলা আছে, লেনদেনের ভারসাম্য, বাণিজ্য ভারসাম্য, এইগুলা এগুলো হচ্ছে আমাদের টুকিটাকি, খুব বেশি প্রশ্ন না, মানে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না। আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে এটি একটি। এই যে বিওপি কি, বিওপি এর মূল উপাদানগুলো আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আসার মতো প্রশ্ন। এবার আসার মতো প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যে বিওপি কি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হোয়াট ইজ বিওপি, বিওপি কি, বিওপি এর মূল উপাদানগুলি কি কি।
বিওপি এখানে ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, লেনদেনের ভারসাম্য। তাহলে এখানে বলা আছে আমদানি ও রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সংক্রান্ত পাওনা ও দেনার হিসাবকে বলা হয় একটি দেশের লেনদেনের ভারসাম্য। তাহলে আমরা লেনদেন করলাম, আমরা একটি দেশ থেকে বাইরের বিভিন্ন দেশ থেকে কত টাকার পণ্য আমদানি করলাম, আবার কত টাকা বাইরের বিভিন্ন দেশে রপ্তানি করলাম, এটার যে হিসাবটা, এটার নাম হচ্ছে কি লেনদেনের ভারসাম্য, ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি। তো একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় প্রকার পণ্য সামগ্রী ও সেবাকর্ম আমদানির জন্য যে অর্থ প্রদান করে তার দরুন দেনা উদ্যোগ হয়। পক্ষান্তরে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ উভয় প্রকার দ্রব্য সামগ্রী সেবা কর্ম রপ্তানির জন্য অন্য দেশের নিকট অর্থ পায়, তা পাওনার উদ্যোগ হয়। অর্থাৎ ওই কথাটাই ঘুরে পেয়েছে লিখছে, মানে যে কথাটা এক কথায় হবে সে কথাটা এখানে ঘুরে পেয়েছে, একটু উত্তরটা বড় করা হয়েছে। এই যে আমরা কি করি, আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য আমদানি রপ্তানি করি, সে আমদানি রপ্তানি নগদেও হতে পারে, আবার বাকিতেও হতে পারে। তো নগদে হলে তো নগদ টাকা আমরা পেয়ে যাচ্ছি, আর বাকিতে হলে কি হয়, আমাদের দেনার সৃষ্টি হচ্ছে, আমরা তার কাছ থেকে পাবো। আর যদি আমরা রপ্তানির ক্ষেত্রে সেটা, আর যদি আমরা আমদানি করি সেটা আমাদের নগদে হতে পারে, বাকিতে হতে পারে। তো নগদে হলে কি হবে, নগদ টাকা আমাদের কাছে চলে যাচ্ছে, আর যদি বাকিতে হয়ে থাকে তাহলে পাওনাদার সৃষ্টি হচ্ছে, তারা আমাদের কাছ থেকে পাবে। সেই কথাটা এখানে বলে দেওয়া আছে, ঘুরে পেয়েছে। এখানে বলা আছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশের মোট পাওনা এবং মোট দেনার হিসাবকেই লেনদেনের ভারসাম্য বলে। তাহলে মোট পাওনা আমার কত টাকা পাবে আর কত টাকা আমরা পাবো, এর যে হিসাবটা, এই হিসাবটা হচ্ছে লেনদেনের ভারসাম্য। আচ্ছা, তাহলে এখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা হচ্ছে কি, আমরা একটি দেশে, আমাদের দেশ বা আমরা যে পরিমাণ দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় প্রকার পণ্য সামগ্রী আমদানি রপ্তানি করি, আমদানি রপ্তানি পণ্যের হিসাব রাখাটাই হচ্ছে আমাদের কাছে লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা, বিওপি প্রধান 3টি উপাদানে বিভক্ত, এটা আমাদের মনে রাখতে হবে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে বিইপির হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট একটা আছে, যেখানে আমাদের দৃশ্যমান অদৃশ্যমান যে আমদানি ব্যয় এবং রপ্তানি ব্যয় হয় সেগুলো আমরা লিখি। একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমাদের মূলধন অ্যাকাউন্ট, একটা হচ্ছে মূলধন অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হ্যাঁ এখানে পড়ে গেছে আর্থিক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আর্থিক অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা একটু সম্বন্ধে একটু জানি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা আপনাদের অন্য সাবজেক্টে থাকলে সেই সাবজেক্টেও কিন্তু এই প্রশ্ন আছে। এই প্রশ্ন একাধিক সাবজেক্টে আছে, একাধিক সাবজেক্টে, ফার্স্ট পার্টেও আছে, সেকেন্ড পার্টেও আছে, সেকেন্ড পার্টেও অনেক সাবজেক্টে এটা আছে। তার কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে চলতি হিসাবে দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি ব্যয় ও রপ্তানি আয় অন্তর্ভুক্ত করা হয়। মানে এই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি আসে, দৃশ্যমান এবং অদৃশ্যমান যে ইয়াগুলো সেগুলো আসে। এখন দৃশ্যমান অদৃশ্যমান বিষয়গুলো কি, এটা একটু ক্লিয়ার হয়ে নেই। দৃশ্যমান হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট, যেমন ধরুন চায়না থেকে কোনো একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসলাম, মোবাইল সেট কিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে দৃশ্যমান, এটা হচ্ছে দৃশ্যমান প্রোডাক্ট। তো এই দৃশ্যমান আর অদৃশ্যমান কোনগুলা, আমরা অদৃশ্যমানগুলো এখানে থাকার কথা। হ্যাঁ, এই যে অদৃশ্যমান উপাদানগুলো হলো বিনিয়োগজনিত আয়, পরিবহন, বীমা, রয়্যালটি, খাজনা, এগুলো হচ্ছে আমাদের অদৃশ্যমান উপাদান। আর দৃশ্যমান উপাদান হচ্ছে সরাসরি যেটা পণ্য বা আমদানি রপ্তানি যেটা করি সেটা হচ্ছে দৃশ্যমান। তাহলে অদৃশ্যমানের মধ্যে হচ্ছে এগুলো। তাহলে এখানে বলা আছে যে চলতি হিসাবে দৃশ্যমান এবং অদৃশ্যমান আমদানি ব্যয় অন্তর্ভুক্ত। তার মানে কি, এই খরচগুলো অন্তর্ভুক্ত হয় এবং পণ্য আমদানিটাও অন্তর্ভুক্ত হয়। বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশ বিদেশে নিজ দেশের পণ্য বা সেবা রপ্তানি করার ফলে প্রাপ্ত রপ্তানি আয় যে দেশে লেনদেন উদ্বৃত্তের চলতি হিসাবে পাওনা ক্রেডিট এবং বিদেশ থেকে আমদানি ক্ষেত্রে সেবার ক্ষেত্রে চলতি হিসাবে ডেবিট দিকে গণ্য হয়। অর্থাৎ ওই কথা যে প্রথমে যেটা পড়লাম আমরা, ওই কথাটা এখানে লেখা হয়েছে যে আমরা যখন কোনো রপ্তানি করব, আমরা কই গেল, বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশ বিদেশে নিজ দেশের পণ্য বা সেবা রপ্তানি করে, তাহলে নিজ দেশের সেবা কি করে রপ্তানি করে, আমরা কোন দিকে লিখবো, পাওনার দিকে লিখবো, আর বিদেশ থেকে যেটা আসে সেটা আমরা কোন দিকে লিখবো, দেনার দিকে।
সুতরাং চলতি হিসাব খাতে দেশে দৃশ্যমান মানে ভিজিবল এবং ইনভিজিবল সকল উপাদান বিবেচনা করা হয়। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এটা কিন্তু আমাদের আসে যে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল ধরনের যে উপাদানগুলো রয়েছে সকল ধরনের উপাদানগুলো হিসাব এখানে করা হয়। আচ্ছা, তারপরে এখানে এটুকু লিখলে যথেষ্ট, এত ভাঙে চুরে এত কিছু লেখার দরকার নেই। শুধু এই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট কি এই জিনিসটা আপনাকে লিখতে হবে, এত কিছু লেখার দরকার নেই। আবার এখানে মাধ্যমিক আয় প্রাথমিক আয় বলেছে, এত কিছু লেখার দরকার নেই। আমরা চলে যাব এদিকে, এটা আমরা লিখবো এরকম ভাবে, পণ্য আমদানি করা হলে আমাদের এদিকে দেনার দিকে লিখবো, পণ্য যদি আমদানি করি, আর এটা আমাদের পণ্য রপ্তানি করলে আমরা এদিকে লিখবো। আচ্ছা, এটা একটু চারটা মনে হয় একটু ইয়া হয়েছে, এটা আমি আচ্ছা এটা দেখে জানাবো নি আপনাদের। এটা মনে হয় একটু উল্টে যাবে, এটা যাবে এদিকে, আর এটা যাবে এলা আসবে এদিকে মেবি। আচ্ছা, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো এটা ইয়াটা দেখে, নোটটা দেখে। তাহলে লেনদেনের ভারসাম্য হিসাবের খাত, কিন্তু খাতগুলো যেগুলো আছে সব ঠিকই আছে, যে এরকম ভাবে পণ্য আমদানি, অদৃশ্য আমদানি, বিদেশিদের নিকট থেকে গৃহীত পরিবহন ব্যয়, বিদেশি বীমা প্রতিষ্ঠানের মানে এই বিষয়গুলো এখানে লিখতে হবে। এত কিছু লেখার দরকার নেই, শুধু আমাদের লিখতে হবে এইটুকু, মানে আমাদের অ্যান্সারটা হবে এইটুকু, কারেন্ট অ্যাকাউন্টের অ্যান্সারটুকু এইটুকু, এত কিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই যে পণ্য পণ্য দেনা পাওনা, এই পাওনা কি মানে অর্থ পাওনার কথা বলছেন? হ্যাঁ, 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 অর্থ অর্থ পাওনা হলে তো তাহলে টেবিল ঠিকই আছে, টেবিল তো ঠিকই আছে, কারণ পণ্য সামগ্রী রপ্তানি করলে তাহলে আমি অর্থ অর্থনীতি পাবো আর কি, পাওনা। না, না, আমদানি আমরা আমরা রপ্তানি করলে তো পাবো, সেটা আমাদের হচ্ছে কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে না, মানে সেটা সম্পদ। রপ্তানি করলে আমি কি রপ্তানি করলে কি পাবো আসলে? টাকা পাবো, টাকা মানে পাবো তো, অর্থ পাবো তো। হ্যাঁ, অর্থ পাবো। তাহলে অর্থ তাহলে তো পাবো, পাওনার ঘরে তো অর্থ পাওনা ঘরের পণ্য রপ্তানি ঠিক আছে না তাহলে? এটা সেটাই বলছি, এটা আমাদের এদিকে আসবে, শখের এদিকে আসবে, আর এটা আমাদের যাবে এদিকে, এটা যাবে না, এদিকে। আমি বলছি যেটা যেভাবে আছে এভাবে তো মানে ঠিক আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আমাদের সাইডটা চেঞ্জ করতে হবে। আমরা হিসাব বিজ্ঞানে বা যখন আমরা অঙ্ক করি, মানে তখন আমাদের এই সাইডে ডেবিট হয়, এই সাইডে ক্রেডিট হয়, হ্যাঁ, এরকম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা দেনা তো ডেবিট না, এটা হচ্ছে ডেটর্স হবে, আর এটা হচ্ছে ক্রেডিটর্স হবে। এই দেখ 500টা পরিবর্তন হবে আর কি, 500টা পরিবর্তন হবে। হ্যাঁ, তো আচ্ছা, মূলধন অ্যাকাউন্টে আমাদের এখানে যখন আসবে, মূলধন অ্যাকাউন্টে কোন ধরনের গুলো আসে, তাহলে আমরা বুঝলাম যে কারেন্ট অ্যাকাউন্টে কোনগুলো আসে। মূলধন অ্যাকাউন্টে আসবে লেনদেন উদ্বৃত্তে মূলধনী খাতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মূলধনের আগমন নির্গমনের অন্তর্ভুক্ত হয়েছে। এখানে আমরা যত ধরনের প্রোডাক্ট দেখব, এখানে যত ধরনের প্রোডাক্ট আমরা আনা নেওয়া করব, সবগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে আসবে। আমরা যখন প্রোডাক্ট কেনা বেচা করব, সবগুলো কারেন্ট অ্যাকাউন্টে আমাদের আসবে সেই হিসাবগুলো। আর এখানে মূলধন জাতীয় হিসাব কোনগুলো, যেগুলো হচ্ছে বিনিয়োগ বুঝাবে, যেগুলো ইনভেস্টমেন্ট, বিদেশিরা আমাদের দেশে ইনভেস্ট করছে, আমরা বাইরের দেশে ইনভেস্ট করছি, বড় বড় যে টাকা ফিগারগুলো সেগুলো আমাদের এখানে আসবে, মূলধন অ্যাকাউন্টে আসবে। যে সে কথাটা এখানে বলা আছে যে লেনদেন উদ্বৃত্তে মূলধনী খাতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মূলধনের আগমন এবং নির্গমনের হিসাব এখানে করা হয়। মানে আমরা কত টাকা বাইরের দেশে ইনভেস্ট করে আমরা সেখানে বিনিয়োগ করছি, বাইরের দেশে কি আমরা ফ্যাক্টরি করছি না কোনো ব্যবসা বাণিজ্য করছি, সেই জিনিসগুলো এখানে লিপিবদ্ধ হবে। অথবা বাইরের কোনো দেশের লোকজন যখন আমাদের দেশে ইনভেস্ট করবে, আমাদের দেশে বিনিয়োগ করবে, সেই হিসাবগুলো এখানে আমাদের আনতে হবে। কোনো দেশের মূলধনের আগমন ঘটলে তা লেনদেন উদ্বৃত্তে পাওনার দিকে অন্তর্ভুক্ত হবে, আবার মূলধনের বহির্গমন ঘটলে তা লেনদেন উদ্বৃত্তে দেনার দিকে অন্তর্ভুক্ত হবে। তাছাড়া বিদেশ থেকে প্রাপ্ত সাহায্য, ঋণ, অনুদান, যুদ্ধের ক্ষতিপূরণ, দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম প্রভৃতি লেনদেন উদ্বৃত্তের মূলধন খাতে পাওনার দিকে অন্তর্ভুক্ত হবে। মানে কোনটা কোন দিকে আসবে সেই জিনিসটা এখানে বলে দেওয়া আছে। মূল কথা হচ্ছে আপনার এখানে মূলধন অ্যাকাউন্টে কোন জিনিসগুলো আসবে, এটা জাস্ট এখানে ধরে তুলতে হবে, আর এত কিছু
লেখার বা জানার দরকার নেই। মূলধন অ্যাকাউন্টটা শুধুমাত্র আমাদের মূলধন জাতীয় বিষয়গুলো এখানে আমাদের আসবে, যে আমাদের কত টাকা বিদেশি, আমরা বাইরের দেশে কত টাকা বিনিয়োগ করছি, কত টাকা আমরা খাটাইছি, আবার বাইরের দেশে আমাদের দেশে কত টাকা খাটাইছে, সে বিষয়টা এখানে আমাদের লিপিবদ্ধ করতে হবে। আর আর্থিক অ্যাকাউন্ট, এই আর্থিক অ্যাকাউন্টটা এটা একটা সামগ্রিক অ্যাকাউন্ট, মানে যত যা আছে সবগুলো এর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হবে। এই এই উপাদানটি একটি দেশের বাসিন্দা এবং বাকি বিশ্বের আর্থিক সম্পদ এবং দায় জড়িত সমস্ত সম্পদ এখানে রেকর্ড করা হয়। মানে এই আর্থিক অ্যাকাউন্টটা আমার দেশের লোকজন কত উৎপাদন করলো, জাতীয় আয় কত, কত কি করছে, সব এখানে লিপিবদ্ধ হবে। প্লাস বাইরের দেশের যে বাসিন্দারা, আমাদের দেশের লোকজন কত আয় করতেছে, সবগুলো আয় এই আর্থিক অ্যাকাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। বাইরের দেশে আমাদের কত ব্যয় হচ্ছে, সে ব্যয়গুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, যে বাইরের দেশে আমাদের দেশের লোকজন যে যাচ্ছে, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। আবার আমাদের দেশের লোকজন লেখাপড়া করার জন্য বাইরের দেশে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে, বাইরের দেশে যে বিভিন্ন কাজে আছে, ভ্রমণের জন্য যাচ্ছে, এই জিনিসগুলো এখানে আমাদের আসবে। তাহলে এই আর্থিক অ্যাকাউন্টের মধ্যে সমস্ত হিসাবগুলো, আমাদের যত হিসাবগুলো আছে সমস্ত হিসাবগুলো এখানে আমাদের অন্তর্ভুক্ত থাকে। তাহলে আচ্ছা, তাহলে এখানে আমাদের একটি দেশের বাসিন্দা এবং বাকি বিশ্বের আর্থিক সম্পদ, দায়, এখানে সমস্ত কিছু রেকর্ড করা থাকে। এতে সরাসরি বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ এবং অন্যান্য ধরনের আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত থাকে। একটি দেশের এবং দেশের বাইরের তহবিল প্রবাহ বোঝার জন্য আর্থিক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই তিনটা অ্যাকাউন্টের মধ্যে আপনারা ২ লাইন করে হলেও এই জিনিসটা একটু লেখার চেষ্টা করবেন। এখানে আমরা কারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে পণ্য উৎপাদন, পণ্য আমদানি রপ্তানির যে বিষয়গুলো, সেটা আমরা কারেন্ট অ্যাকাউন্টে লিপিবদ্ধ করি। মূলধন অ্যাকাউন্টে লিপিবদ্ধ করি আমরা সাধারণত বিনিয়োগ সংক্রান্ত যে ইয়েগুলো, যে আমরা কত টাকা বাইরের দেশে বিনিয়োগ করব এবং বিদেশিরা আমাদের দেশে কত টাকা বিনিয়োগ করবে, সেই বিনিয়োগগুলো আমরা এখানে লিখবো। আর আর্থিক অ্যাকাউন্টে আমাকে সামগ্রিক যে অর্থনৈতিক যে হিসাবগুলো আছে সবগুলো হিসাব এখানে অন্তর্ভুক্ত করতে হবে। যে আমাদের দেশের নাগরিক দ্বারা যে উৎপাদন এবং দেশের নাগরিক দ্বারা যে আমাদের আয় হয়, সে এখানে এই হিসাবে লিপিবদ্ধ করতে হবে। এবং আমাদের দেশের নাগরিক বাইরের দেশে গিয়ে আয় করতেছে, তাদের আয় এখানে লিপিবদ্ধ করতে হবে। বা আমাদের দেশের নাগরিক বাইরের দেশে গিয়ে যে খরচ করতেছে, সেটাও এখানে লিপিবদ্ধ করতে হবে। এটা দুই লাইন করে বা ১ লাইন করে এই মূল থিমটা তুলে দিবেন, হয়ে যাবে। জাস্ট এই ৩টা অ্যাকাউন্টের কথা মনে রাখতে হবে আমাদের: মূলধন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্ট এবং আর্থিক অ্যাকাউন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই অধ্যায়ের থিওরি অত বেশি না। বাণিজ্য ভারসাম্য কি বোঝায়, তারপরে আছে বিওপি এবং বিওটি দুটি কিভাবে আলাদা, এই আলাদাটা এটা আমাদের গুরুত্বপূর্ণ। ৮-৯ নাম্বার। আচ্ছা, বিও, আগে দেখলাম বিওপি, এটা হচ্ছে বিওটি, ব্যালেন্স অফ ট্রেড। বাণিজ্য ভারসাম্য। আগে দেখলাম লেনদেনের ভারসাম্য, এটা হচ্ছে বাণিজ্যের ভারসাম্য। কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের বস্তুগত পণ্য সামগ্রী রপ্তানি, আমদানির দেনা এবং পাওনা হিসাবের পার্থক্যকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। অর্থাৎ আমরা হিসাব করলাম যে আমরা কি করলাম, আমরা আমদানি করছি হচ্ছে ধরুন ১০০ কোটি বা $১০০, সাপোজ। আমরা রপ্তানি করেছি, মানে আমাদের আয় হয়েছে হচ্ছে ধরেন $৯০। হ্যাঁ, তাহলে আমরা আয় করছি ৯০, আমরা আমদানি করে টাকা আমাদের চলে গেছে ১০০, তাহলে এই $১০ হচ্ছে ঘাটতি রয়েছে। এই $১০ কি আছে, ঘাটতি রয়েছে। এই যে হিসাবটা, এই $১০ যে হিসাবটা করলাম, এটা হচ্ছে বাণিজ্য ভারসাম্য, ব্যালেন্স অফ ট্রেড। যে কোনো একটি নির্দিষ্ট সময়ে দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের বস্তুগত পণ্য সামগ্রী রপ্তানি, আমদানির দেনা পাওনা হিসাবের পার্থক্যকে আমদানি ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। দেশমান বস্তুগত, যেমন গম, তুলা, এলে যা বলা আছে, পণ্য সামগ্রী আমদানির মোট মূল্য এবং দৃশ্যমান বস্তুগত তৈরি পোশাক, মানে এখানে বলা আছে। একটা বিষয় খেয়াল রাখেন, আমরা বিওপিতে কিন্তু দৃশ্যমান ও অদৃশ্যমান দুটাই, আর এখানে কিন্তু শুধুমাত্র দৃশ্যমান ইয়াগুলো আসবে, এখানে অন্তর্ভুক্ত হবে।
রপ্তানি মোট মূল্যের হিসাবের পার্থক্যকে বাণিজ্য ভাষা। তাহলে আমরা যখন এটার সংজ্ঞাটা মনে রাখবো তাহলে পার্থক্যটা আমরা অটোমেটিক, এই বিউটির সংজ্ঞা যখন আমরা মনে রাখবো তখন ওই পার্থক্যটা অটোমেটিক এখানে লিখতে পারবো, দুটা কেমনে আলাদা। হ্যাঁ, আচ্ছা এই পার্থক্যটা একটু দেখে নেবেন। আর টাইম টেবিলটা একটু 15 মিনিট করে একটু পিছাইতে হবে, তা না হলে সমস্যা হবে, অন্যগুলা সবগুলো আলোচনা করা যাবে না। এই অধ্যায় তত বেশি ইম্পর্টেন্ট, মানে তত বেশি না, এই অধ্যায়ের মধ্যে ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। মুদ্রার কনভার্টেবিলিটি আছে, মানে রূপান্তর যোগ্যতা, মুদ্রার রূপান্তর যোগ্যতা। এটা 16 নম্বর প্রশ্নটা একটু দেখি। মুদ্রা কনভার্টেবিলিটি। কারেন্সি কনভার্টেবিলিটি হলো যে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা আরোপিত বিধিনিষেধ বা সীমাবদ্ধতা ছাড়াই সহজে একটি দেশের মুদ্রা অন্য কারেন্সির জন্য বিনিময় বা স্বর্ণ বা বিদেশি সিকিউরিটিজের মতো অন্যান্য সম্পদে রূপান্তর করাকে বোঝায়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক দেশ আরেক দেশ থেকে পণ্য আমদানি বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করে এর ফলে দেনা পাওনা জন্য নিষ্পত্তির জন্য এ দেশের মুদ্রা অন্য দেশের রূপান্তর, অর্থাৎ মোট কথা যে আমাদের কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই স্বাভাবিক অবস্থায় যখন এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রায় রূপান্তর করে, এই রূপান্তর করাটা হচ্ছে মুদ্রা কনভার্টেবিলিটি। যে আমাদের কোনো নিষেধ ছাড়া, বিধিনিষেধ ছাড়াই যখন আমরা কোনো একটা ইউএস ডলারে যখন আমরা ধরেন 100 কত এখন 122 বা 20, এই যে আমরা 120 বা 22, এক ডলার সমান 122 টাকা বা 20 টাকা, এটা যখন আমরা দিয়ে কোনো প্রোডাক্ট ক্রয় করবো বা যখন বিনিময় করবো, এটা হচ্ছে কি মুদ্রা কনভার্টেবিলিটি। আচ্ছা এই অধ্যায়ে তেমন কোনো প্রশ্ন আমাদের নেই, এখানে 96 আসছে মুদ্রার অধিমূল্যায়ন আর হচ্ছে অবমূল্যায়ন। আমরা মুদ্রা অবমূল্যায়ন তো বুঝি, অধিমূল্যায়ন বুঝি, যে আমাদের কারেন্সি বাইরের দেশে কারেন্সি এগেনস্টে আমাদের দেশে মুদ্রার মান যদি কমে যায়, অর্থাৎ মুদ্রার মূল্য যদি কমে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে কি অবমূল্যায়ন। আর যদি মুদ্রার মূল্য যদি বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে অধিমূল্যায়ন। এটা 19 নাম্বার। এই যে মুদ্রা অধিমূল্যায়ন, অবমূল্যায়ন। তো এখানে আমাদের কোন দেশের মুদ্রার বৈদেশিক বিনিময় হার যখন খোলা বাজার হার হতে ঊর্ধ্বে অবস্থান করে তখন তাকে মুদ্রার অধিমূল্যায়ন বলে। মুদ্রা অধিমূল্যায়ন যখন একটি মুদ্রা অন্য দেশের তুলনা মূল্যে শক্তিশালী হয়। এখানে যে কথা লেখা আছে এই কথা যদি আপনার মনে না থাকে, এই ভাষাটা না মনে থাকে, তাহলে আপনার ভাষা আপনি প্রয়োগ করবেন, আপনার ভাষা আপনি এখানে প্রয়োগ করে দেখাবেন যে অধিমূল্যায়ন কি, মানে আমাদের টাকার মান বেড়ে গেছে, আমাদের টাকার মানটা বেড়ে গেছে। আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে 1 ইউএসডি সমান $80 আগে ছিল, কিন্তু বর্তমানে 1 ইউএসডি সমান সমান $75। এই আছে 75 টাকা, 1 ইউএসডি সমান সমান 75 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এই আমাদের যখন কমিয়ে আসে এখানে, তাহলে আমাদের কি হয়েছে, এটা মুদ্রার অধিমূল্যায়ন হয়েছে, আমাদের টাকাটা একটু শক্তিশালী হয়েছে, আগের চেয়ে একটু শক্তিশালী হয়েছে, এই তো, তাই না? আর অবমূল্যায়নটা হচ্ছে কি, যে আমাদের 80 টাকা যেটা ছিল সেটা হয়ে গেছে কত 85, তার মানে টাকাটা আমাদের দুর্বল হয়েছে, মানে যেটা 80 টাকাতে আগে $1 পাইতাম সেটা এখন 85 টাকা দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে অবমূল্যায়ন, মুদ্রার অধিমূল্যায়ন, অবমূল্যায়ন, এই প্রশ্নটা আমাদের অনেক ইম্পর্টেন্ট আর কি। এই অধ্যায়ে আর তেমন কিছু নাই। আর এখানে যেটা দেওয়া আছে, এই যে প্রশ্নগুলো সব এই সালের কোশ্চেনগুলো, সালের কোশ্চেনগুলো এই দুটো বাদ দেবো আমরা। হ্যাঁ, এই সালের কোশ্চেনগুলো আমরা বাদ দেব। এখন এই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা সবসময় জন্য সালের কোশ্চেনের প্রতি একটু গুরুত্ব দেবেন। এই প্রশ্ন এরকম না হলেও এরকমই পেছে 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 দিবে আর কি। তো এগুলো একটু দেখবো আমরা। আমরা সামনের দিন দেখবো 45 বাজে, পরে আইসিটি ইয়াটা আছে, আইসিটিটা আমরা একটু দেখবো। আপনাদের যাদের আছে আইসিটি ক্লাসে জয়েন করতে পারেন। আমরা এটা খুব দ্রুত সাজেশন অনুযায়ী আমরা এটা সব আলোচনা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ম্যাথে যাবো। এটা যে ম্যাথ আছে না, ম্যাথে আমরা আলোচনা করবো।
ম্যাথটা আলোচনা করতে হবে পরীক্ষার ঠিক 1 মাস আগে থেকে। মানে ম্যাথ 2 দিনে আলোচনা করলে মোটামুটি মানে 4-5 দিন যদি আলোচনা করি মোটামুটি শেষ। তারপরে শুধু ওই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মনে থাকবে। আচ্ছা, তাহলে যাদের আপনাদের যাদের আইসিটি আছে আইসিটি জন্য ইয়ে করতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।